থেকে তারা যদি পজিটিভ কোনো কিছু নিয়ে যেতে চায় বা নিয়ে যেতে পারে, তারা যদি একজন বন্ধুকেও যদি উদ্বুদ্ধ করতে পারে যে না আসলে তামাকের কুফলটা কী, বা তার বাড়িতে গিয়ে তার বাবাকে যদি বোঝাতে পারে, বা তার মাকে যদি বোঝাতে পারে, বা তার বাবা যদি তামাক চাষি হয় তাকেও যদি বোঝাতে পারে, তাহলে আমাদের এই দিবস পালন সফলভাবে করে নিয়ে আসা হচ্ছে। এবং দু একটা কথা তারপরেও বলতে হয়, যেমন তামাকের যে মানে আজকে যেটা প্রতিবাদের বিষয়ে তামাক চাষিদের কূট কৌশল, তামাক ব্যবসায়ীদের এই কূট কৌশলটা কি, যে ব্যবসার ক্ষেত্রে তো তারা অধিক মুনাফার জন্য অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে বা বেশি টাকা দিচ্ছে, যদিও বড় পরিসরে কিন্তু আমাদের জমির ক্ষতি হচ্ছে বা যে চাষ করছে তার তো ক্ষতি হচ্ছে আমরা শুনলাম। পাশাপাশি তারা কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন নতুনত্ব কিন্তু আরোপ করছে। যেমন এখন সরাসরি টেলিভিশনের পর্দায় আমরা বিজ্ঞাপন দেখছি না, কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে মানে তরুণীরা তারা কিন্তু বা আকর্ষণীয় যারা আছে তাদেরকে দেখলে আপনি চট করে না করতে পারবেন না। একটা মেয়েকে, অল্প বয়সী বা একটা ছেলেকে, সে গিয়ে আপনার কাছে এখানে সিগারেটের বিজ্ঞাপন নিয়ে কিন্তু যাবো, তারা কিন্তু এরকমভাবে ব্র্যান্ডিং করছে বিভিন্ন আমার কোম্পানিগুলো। তো এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা অল্প বয়সী যারা আছে, আমাদের মনটা এখনো দুর্বল, আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো পরিবারের দেখভাল করা বা পরিবারের সচেতনতা। তামাক কিন্তু একেবারে কোনো দেশ বা কোনো জায়গায় কিন্তু একদম 100% রিমুভ করা সম্ভব নয়, কেউ পারেনি। তবে আমরা সচেতন থাকার চেষ্টা করবো এবং আমরা তামাকের বিকল্প হিসেবে কী ভালো ভালো কাজগুলো করা যায় সেগুলোর জন্য আমরা চেষ্টা করবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আজকে আমাদের দীর্ঘক্ষণ প্রেজেন্টেশন এবং আলোচনা সবাই অংশগ্রহণ করার জন্য। আমরা তামাক মুক্ত দিবস উপলক্ষে আমাদের রচনা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে 3 জন বিজয়ী আছে আমাদের, আমরা তাদেরকে পুরস্কৃত করার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শেষ হবে। এরপর আমরা সকলে নিচে গিয়ে একটু দাঁড়াবো, আমাদের র্যালি আছে, যেটা বৃষ্টি হয়ে গেছে শেষ, আমরা নিচে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে আমরা আজকে অনুষ্ঠানটি শেষ করি। তো আমরা সরাসরি পুরস্কার বিতরণে চলে যাই। আমাদের তৃতীয় হয়েছে আলমডাঙ্গা একাডেমির নবম শ্রেণীর ছাত্র খন্দকার নাসিম। দ্বিতীয় যে হয়েছে সেও রেডি থাকবে, কানিজ সুবর্ণকথ আলমডাঙ্গা একাডেমি দশম শ্রেণীর ছাত্রী। এবং প্রথম হয়েছে মোহাম্মদ সাইম আদনান, আলমডাঙ্গা একাডেমির দশম শ্রেণীর ছাত্রী। এরপর মোহাম্মদ সাইম আদনান। প্রতিবার আপনারা সব জানিয়ে ফেলছেন, কিন্তু এটা নিরাময় করার তেমন কোনো ব্যবস্থা মনে হয় নেই, যেহেতু nobody could not complain in our আলমডাঙ্গা পিএস এভরিওয়ার, মানে সারা পৃথিবীরও মানে বাংলাদেশের সব জায়গায় মানে এরকম কোনোদিন কেউ বলে নাই যে লোকটা আমার তামাক চাষ করে আমার এরকম ক্ষতি করছে, এরকম কোনো কমপ্লেন ফোনে আসে না। তো এই জন্যে আমরা এদিক দিয়ে যেহেতু এটা লাভজনক, তামাক চাষ তারা তো মনে করে লাভজনক, তো আমরা এর জন্য শুধুমাত্র ওই যে নামও দেখেন জাকিস কোম্পানি, করিম ভরসা, রহিম ভরসা, আজিজ, এরকম বড় বড় যে কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এরা কি তামাক চাষ করে? এরা তো করে না, এদের দরকারও নেই। তো আমরা এগের নাম দিয়ে যে আকিজের তো সবই করেছে এখন, আকিজ স্পিলা, আকিজ পাইপ, আকিজ ফিলিং স্টেশন, আকিজ কলেজ, আকিজ স্কুল, কিন্তু এর নামের পিছনে তো একটা বিরাট রহস্য হয়ে গেছে। কিন্তু তারপরে তো আমরা এটা ভালো জানছি। তবে আমরা যদি একটা পথ বেছে নিই যে এদিন আসরাতুল মুস্তাকিম, আমরা সোজা পথে চলবো, তামাক চাষ করবো না, তামাক কারো দিব না, ধান চাষ করবো, পাট চাষ করবো, তামাক উৎপাদন করবো না, রহিম ভরসা, করিম ভরসা, যা দুনিয়ায় যারা আছে এই ভরসা, আমরা কারো তামাক দিব না। তাহলে মনে হয় কিছু আমরা এই তামাকেতে আমরা মনে হয় রক্ষা পাবো। ওই মিল ফ্যাক্টরি কিন্তু বন্ধ হবে না, আমরা যেখানে উৎপাদন হয় সেখানে যদি আমরা বন্ধ করে দিই, তামাক আমরা দিব না, তাহলে মনে হয় আমরা এই তামাকতে বাঁচতে পারবো। তাছাড়া অন্য কিছু বিকল্প নেই। আর এই শুধুমাত্র আজকে এই 2025 আজকে এই দিবসে তামাক মুক্ত দিবস, তামাক বিরোধী দিবস আমরা যা বলি, তবে এটা দিয়ে হবে না যদি আমরা এরকম সেমিনার যারা তামাক চাষ করে তাদের নিয়ে আমরা করতে পারি। এখানে কিন্তু কোনো কৃষক নেই,
যে তামাক খাইলে আপনি তামাক চাষ করলে আপনাদের তামাকে যে ফার্টিলাইজার, যে ড্রাগ, যে মানে ইউটিলাইজ করতেছেন আপনি, এর জন্য আপনার শরীরে যে মানে গ্রিন টোবাকো সিক যেটা আপনার শরীরে ঢুকতেছে, আপনার মরণ যন্ত্রণা, আপনার হার্ট, কিডনি, ফুসফুস ব্লক হয়ে যাবে। এটা যতদিন সে না জানবে, বুঝতে না শিখবে, তাহলে তো সে তামাক চাষ করিয়ে দেবে। যখন সে বুঝবে আমি চাষ করলে এটি আমার হবে, আর এই জমিও আমার হবে, জয়ে যাচ্ছে, জমিতে আর ফসল হবে না, তামাক ছাড়া কিছু লাগানো যাবে না। আর খারাপ জিনিসের উদ্বোধক হচ্ছে বেশি, তার সাহায্য করে বেশি। আপনার পাট চাষ করেন, ধান চাষ করেন, গম চাষ করেন, ওর টাকা কি সার বাড়ি পৌঁছাই দেবে? এদেরটা দিতেছে, এটা খারাপ জিনিস। আপনারা দুধ বাড়িতে মাথায় করে নিয়ে যাই বাজারে বিক্রি করবেন। এ তামাক জাতীয়, মাদক জাতীয় জিনিস আপনি যদি পান বদলে রাতে থাকেন, তারপরে কোনো গাছের নিচে থাকেন, স্কুলের মাঠে থাকেন, ওই জায়গায় কিনে নিয়ে আসেন। তো দেখেন, ভালো জিনিসই আমরা জানি না। কাজেই আমরা যদি আমাদের ব্যক্তি, সমাজ, বাড়ি, থানা, জেলা, এভাবে করে আমরা বিভাগ ওয়াইজ সব যদি ঠিক হতে পারি, ইনশাল্লাহ মনে হয় আমরা তামাক থেকে কিছুটা হলেও, সম্পূর্ণ হবে না, কিছুটা হলে আমরা হয়তো উন্নতি করতে পারবো। যে তুমি এই গাছের কাছে যাইব না, তুমি আগে এই গাছের কাছে গেছে। আল্লাহ কুফরটা বয়ে আনছে সেই বিষয়ে, এবং পাশাপাশি আমাদের বর্তমান সমাজের তামাকের যে শারীরবৃত্তীয় যে সমস্যাগুলো তৈরি করছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এ পর্যায়ে আমাদের আলোচনা নিয়ে আসছেন আমাদের উপজেলার অফিসার ইনচার্জ তদন্ত জনাব আসগর আলী সাহেব, তার তামাকের কুফল সম্পর্কে। চাষে বাংলাদেশে তামাকের অবস্থা ফসলের মধ্যে 13তম বা কিছু সময় 14তম হয়, এবং সে তামাক চাষ হওয়া অঞ্চলগুলোর মধ্যে একটা হলো কুষ্টিয়া অঞ্চল, একটা হলো রংপুর অঞ্চল, এবং বর্তমান সময়ে পার্বত্য অঞ্চল। এই তিনটা জায়গায় তামাক চাষও অত্যন্ত অ্যালার্মিং হারে বেড়ে গেছে। আমি সৌভাগ্যক্রমে আমার এই চাকরির আগের চাকরি ছিল জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে আল্লাহর দরগায়, যেটা আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন, যেটা ব্যাটের ব্রিটিশ আমেরিকান টোবাকোর অন্যতম বড় ফ্যাক্টরির জায়গা, জাস্ট পাশে আমার জনতা ব্যাংক, এবং যেহেতু সবচেয়ে বড় ব্যাংক ওই জায়গায়, সবচেয়ে বড় লেনদেনটা ওখানে হতো। তো তারা আসলে কিভাবে কৃষকদের সাথে কাজ করে সেই জিনিসটা যদি আপনাদের সামনে আমি একটু তুলে ধরি। প্রথমে একটা কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করার পরে পানি দেয়া, সার দেয়া, কীটনাশক দেয়া, পানির লাইন তৈরি করা, বীজ, প্রত্যেকটা ধাপে ধাপে কৃষকের অ্যাকাউন্টে তারা টাকা আগে পৌঁছে দেয়, আগে কৃষকের অ্যাকাউন্টে টাকা দেয়। এরপরে যখন তামাক উঠে গেল, তামাক বিক্রি করে আসলো, তামাক বিক্রি করে তারা যা স্লিপ নিয়ে চলে আসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, আবার এই টাকা চলে আসে। এই যে তাদের জন্য ব্যবসাটা ইজি করা, সহজ করা, এইটা হচ্ছে যে সবচেয়ে বড় আমাদের জন্য কৃষি ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা বড় অন্তরায়। তারপরেও আমাদের কাছে গত 23-24 অর্থ বছরের আর 24-25 অর্থ বছরের মধ্যে পার্থক্য বলে আমাদের কাছে আলমডাঙ্গা উপজেলাতে 23-24 অর্থ বছরে তামাক ছিল 115 হেক্টর জমিতে, কিন্তু এইবার 24-25 অর্থ বছরে তামাক হয়েছে মাত্র 70 হেক্টর জমিতে। আমরা অনেকখানি কৃষকদেরকে কমায় নিয়ে আসতে পারছি, এবং মেহেরপুর এর সাথে চুয়াডাঙ্গা দুই জায়গায় তামাক চাষ ধীরে ধীরে কমছে, এবং কমানোর জন্য যে উচ্চ মূল্যের ফসলগুলো আমরা কৃষকের হাতে এবং সে প্রযুক্তি কৃষকের হাতে তুলে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখন একটা হলো তামাক চাষ, তামাক চাষে মাটির সমস্যাগুলো নিয়ে আমরা যদি বলি, আমাদের মাটিতে তামাক অত্যন্ত বেশি নিউট্রিয়েন্ট আপটেক করে, পুষ্টি উপাদান মাটিতে অত্যন্ত বেশি পুষ্টি উপাদান আপটেক করে, এবং এই পুষ্টি উপাদানগুলো যে শুধু আপটেক করে তা না, এর সাথে এরা মাটিতে টক্সিক মানে বিষাক্ত পদার্থ সিক্রেট করে, যেটাকে আমরা এগ্রোনমির ভাষায় একটা ওয়ার্ড বলি অ্যালিলোপ্যাথিক ইফেক্ট। এই অ্যালিলোপ্যাথিক ইফেক্ট তামাক গাছের অত্যন্ত বেশি, ফলে মাটিতে মানে বিষাক্ত কেমিক্যালসটা যেটা রেখে যায় সেটা পরবর্তী চাষের জন্য, পরবর্তী ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং এই ফসলের উৎপাদন কমে যায়। তামাক চাষের সাথে যারা জড়িত থাকে আপনারা হয়তো জেনে থাকবেন যে যখন কৃষকের সাথে কোম্পানি চুক্তি করে, তখন এই চুক্তিতে এই জিনিসটা উল্লেখ থাকতে হয় যে বাড়িতে 12 বছরের কম বয়সী শিশু নেই। অনেক সময় অর্থের লোভে আর যে কারণেই হোক এটা লুকিয়েও যাওয়া হয়, বা গর্ভবতী নারী নেই, এই দুইটা বিষয় উল্লেখ করা হয়। লুকিয়ে যাওয়া হয় বা অন্য কোনো কারণও হতে পারে।
এই জিনিসটা তামাক যে বা যারা মাঠে কাজ করে তামাক ফেললে তামাক চাষ করে আসে দেখবে 2 হাত একদম কালো হয়ে গেছে, এবং এই কালোটা এখান থেকে আসছে, এই কালোটা আসছে তামাকের তাপ থেকে। তামাকের পাতায় যথেষ্ট পরিমাণ তাপ থাকে, যে তাপটা হাতের মাধ্যমে একেবারে পুরো শরীরে এটা অ্যাবজর্বেবল, এটা পুরো শরীরে ধীরে ধীরে চলে যায়। এবং যতই একজন কৃষক ভাবুক যে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে তামাক চাষ করে, বাস্তবতা হচ্ছে যে হয়তো সাময়িক যে লাভটা, সাময়িক বেশি অর্থ সে হাতে পাচ্ছে, কিন্তু মানে আলটিমেট রেজাল্ট সে নিজেকে ক্যান্সার, শুধু নিজেকে না নিজের পরিবারকে, যেটা কঠিন রোগ, জটিল এবং কঠিন রোগ, সেটা ক্যান্সার বলি, সেটা ডায়াবেটিস বলি, শ্বাস প্রশ্বাস বলি, বা অন্যান্য যে শারীরবৃত্তীয় এবং বয়সের কারণে যে রোগগুলো হয়, খুব সহজে মানুষ সেই রোগগুলোতে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং এই রোগগুলো চিকিৎসা ব্যয় করতে গিয়ে আবার ওই কৃষক পরিবারই নিঃস্ব হয়ে যাচ্ছে। এই চিত্র আমাদের সামনে একেবারে খুব স্বাভাবিক। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে এই কৃষকদের এবং আমাদের যারা পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা তামাক চাষের সাথে জড়িত আছে সবাইকে এইগুলো সম্পর্কে সচেতন করব। আরেকটি কথা বলি যে আসলে একজন মানুষ সিগারেট কেন খায়। ডিপ্রেশনের কথা যেহেতু আসলো, একজন বলেছে, আমি এই জিনিসটা একটু পরিষ্কার করতে চাই যে আমাদের ব্রেনে, আগে এইটা বলি, একটা সিগারেট টান দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে নিকোটিন মাথায়, ব্রেনে, হার্টে এবং ব্লাডে চলে যায়। নিকোটিন এবং কাজ, এবং এর মধ্যে নিকোটিনটা ব্রেনে যাওয়ার ফলে আমাদের যে ভালো লাগার যে কেমিক্যালস, সেটাকে বলা হয় ডোপামিন, এই ডোপামিন মিশ্রিত হয়, এবং বারবার এই ডোপামিনটা আমাদের ভালো লাগা তৈরি করে, মানুষের শরীরে ভালো লাগা তৈরি করে এই ডোপামিন। যখনই যত বেশি টানবে আস্তে আস্তে হয় কি ডোপামিনের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন আর সিগারেট ছাড়তে পারে না, তখন তাকে আমরা বলি হচ্ছে অ্যাডিকশন। সিগারেট কিন্তু কিছু না, এটা কিন্তু মিষ্টিও না, ঝালও না, টকও না। এই ডোপামিনটা আমাদের ব্রেনে গিয়ে ব্রেন থেকে যখন এই ডোপামিন নিঃসরণ করে, তখন সেটা আমাদের ভেতরে একটা অন্যরকম আনন্দের অনুভূতি তৈরি করে। এখন এই ডোপামিনটা থেকে আসলে রেহাই পাওয়া বা এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমাদের যে জীবনযাত্রার পদ্ধতি, আমরা অনেক বেশি স্থির। আমরা আমাদের যে স্কুল কলেজের ছেলে মেয়েদের যারা লেখাপড়া করে তাদেরকে আমরা এত বেশি প্রেসার ক্রিয়েট করি, তারা শুধুমাত্র টেবিল কেন্দ্রিক হয়ে থাকে। মানুষের শরীর, যেটাকে আমরা বলি এক্সারসাইজ, সাঁতার, দৌড়াদৌড়ি, খেলাধুলা, এইগুলোতে যত বেশি ইনভলভ আমরা তাদেরকে করতে পারবো, আমরা তত বেশি তাদেরকে এর থেকে বের করে আনতে পারবো। কারণ এখানে একত্রিত হয়েছি, বিষয়টা হচ্ছে আমরা যে তামাক জাতীয় যেই পণ্যগুলো আছে সেই পণ্য থেকে দূরে থাকবো, এবং পণ্যের যে কুফল, সেই কুফল সম্পর্কে সকলের সজাগ দৃষ্টি এবং ধারণা রাখার জন্য এখানে একত্রিত হয়েছে। কিন্তু বিষয়টা এখন আমাদেরকে জানতে হবে, আমরা ঠিক একটা শিশু বা একটা ছাত্র কখন থেকে ধূমপানে অভ্যস্ত হতে শুরু করে। আমার পার্সোনাল যেটা চিন্তা, বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও এভাবে গাইডেন্স দেওয়া হতো, বিশেষ করে ক্লাস 8টাতে, যখন আমি জেলা স্কুলে পড়তাম। ক্লাস 8টা হচ্ছে বিশেষ করে ছেলেদের জন্য খুব ভাইটাল একটা টাইম আর কি, যে বিষয়টা। আর ক্লাস 8-এ আমাদের প্রতিটা সপ্তাহে ধূমপানের বিরুদ্ধে আমাদের স্যাররা প্রথমে এসেই একটা ব্রিফিং দিত, যাতে এই ধূমপান থেকে যাতে বাচ্চারা দূরে থাকে। ক্লাস 8-এ কেন এটা করা হলো, এই বিষয়ে একটা চিন্তা ছিল আমাদের হেড ম্যাডাম। তিনি বলতেন, কারণ এই বয়সে ছেলেদের যেই সমস্যাগুলো হয়, বয়ঃসন্ধিকালীন সমস্যা, তারা বাল্যকাল মানে শিশুকাল থেকে বাল্যকালের মধ্যে যায়, তাদের মধ্যে পুরুষত্বের একটা বিষয়টা চলে আসে, তারা এই বিষয়টাকে বাহ্যিকভাবে দেখানোর জন্য তারা বিভিন্ন এই ধূমপান বলেন বা বিভিন্ন এই যে কিশোর গ্যাং বলেন, এইগুলোর সাথে নিজেদের না চাওয়া সত্ত্বেও, পরিবারের বাধা সত্ত্বেও তারা নিজের অজান্তে এগুলোর সাথে একত্রিত হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যখন এগুলোর সাথে তারা একত্রিত হয়ে যায়, সেই একটা যে গ্রুপটা তৈরি হয়, ওই গ্রুপটা থেকে তখন তারা চাইলেও আর সরে আসতে পারে না। এর ফলে দেখা যায় যে একটা যদি ধূমপায়ী ছেলে বা ধূমপায়ী ছাত্র যদি ওই গ্রুপের মধ্যে একজন থাকে, তখন যারা অধূমপায়ী তাদেরকে সে বিভিন্নভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করে, যে তোরা এগুলা খাস না, বা তোরা পুরুষ না, বা তোরা এরকম করতে পারিস না। এর ফলে দেখা যায় কি, যারা অধমপায়ী তারা ওর মতো হতে চায়, বা ওর মতো একটু রিবেলিয়াস হতে চায়, এই কারণে তারা অনেক সময় জর্জরিত হয়ে পড়ে। আরেকটা সময় হচ্ছে যখন ইউনিভার্সিটিতে ওঠে আর কি, যখন ফার্স্ট ইয়ার,
তখন দেখা যায় বিভিন্ন পরিবেশে ছেলেরা মেয়েরা একত্রিতভাবে একটা প্রতিষ্ঠানে থাকে, হল কেন্দ্রিক তারা জীবনযাপন করে। যেমন রুমের মধ্যে রুমমেট যদি ধূমপায়ী হয়, আরেক রুমমেট যদি অধূমপায়ী হয়, দেখা যাচ্ছে তার প্রভাবে সে তখন ওইটার সাথে জড়িত হয়ে পড়ে। ইভেন বড় বড় মাদকের সাথে জড়িত হয়ে পড়ে, যেটা আমি নিজে আমার লাইফ থেকেও দেখছি। যে আমার অনেক ফ্রেন্ডরা আসছিল, খুবই ওয়েল এডুকেটেড ফ্যামিলি, তার বাবা মা খুবই ধার্মিক, কোনো চিন্তাও করা যায় না, কিন্তু সে সিগারেট পর্যন্ত খেত না, কিন্তু ক্যাম্পাসে ফার্স্ট ইয়ারে উঠে সে এগুলো আস্তে আস্তে শুরু করে যে এমন কোনো নেশা নেই সে জড়িয়ে পড়ে নাই, পরে তার লাইফটা অনেক খারাপ অবস্থায় চলে গেছে। এই জন্য এই দুইটা কারণ আমার কাছে মনে হয় যে অন্যতম একটা কারণ। আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো থেকে তাহলে কিভাবে প্রতিকার করা যায়। প্রতিকার করা আমার কাছে একটা অন্যতম বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সহজলভ্যতা দূর করা। যে আমরা যে শিশুদের কাছে বা ছাত্রদের কাছে মানে সিগারেট জিনিসটা বিশেষ করে এটা বিক্রি করবো না, এটা আমাদের আইনেও বলা আছে যে শিশুদের কাছে বিক্রি করবো না, কিন্তু দেখা যাচ্ছে কেতাবে আছে গোয়ালে নাই, এরকম একটা বিষয়। এইগুলোর প্রতি আমাদেরকে যথেষ্টভাবে জোর দিতে হবে এবং আমাদের নিজস্ব জায়গা থেকে যে যখন পারা যায় এই বিষয়টাতে প্রোটেস্ট করতে হবে। কারণ সামাজিকভাবে আমরা যদি বিষয়টাকে না তুলে ধরি বা না প্রোটেস্ট করি, তাহলে কিন্তু আমরা কখনোই এই দুর্বলতা বা দুর্দশা থেকে আমরা বের হতে পারবো না, বরং আমরা আরো এর দিকে আরো ধাবিত হচ্ছি। অনেকে বলে যে ঠিক আছে, এত যদি খারাপ তাহলে সরকার কেন বিক্রি করে, বা সরকার এর থেকে তো ডবল বেনিফিট পায়। আমরা 2021 সালের একটা গবেষণা থেকে দেখা গেছে, স্ট্যাটিস্টিক্স থেকে, প্রায় সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রি করে 22,000 কোটি টাকা সরকারের রেভিনিউ আর্নিং হয়। কিন্তু এর অপোজিটে সরকারের যেই স্বাস্থ্য খাতে বা একটা যেই স্বাস্থ্য খাতে ব্যয় হয় প্রায় 30,560 কোটি টাকা। তার মানে আমার আয় হচ্ছে 22,000 টাকা, কিন্তু আমার ব্যয় হচ্ছে 30,000 কোটি টাকা। তার মানে কি, আমি 8,000 কোটি টাকা কিন্তু অলরেডি নেগেটিভ মার্জিনে আছে। বিষয়টা যারা ধূমপায়ী তাদেরকে অবশ্যই বলবেন যে না, তোমাদের কারণে আসলে আমাদেরই ক্ষতি হচ্ছে। তোমরা মনে করো যে তোমরা রেভিনিউ শেয়ার করতেছো, বিষয়টা তা। আর সর্বোপরি আমি সবাইকে সচেতন করব যে এটা পারিবারিকভাবে আমাদেরকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। যেমন যখন একটা পরিবারের পিতা বা একটা পরিবারের চাচা তারা এগুলোর সাথে ধূমপান জিনিসটা খুব লাইটলি নেয়, কিন্তু যখন একটা শিশু ছোটবেলা থেকে দেখে তার বাবা এটার সাথে ইনভলভ, সে মনে করে এটাও তার একটা জীবন ধারণের অংশ। এর ফলে কি হয়, সে জিনিসটার ক্ষতিকারক দিক বোঝার আগে এটার সাথে জড়িত হয়ে পড়ে। এজন্য আমার পার্সোনালি ওপিনিয়ন থাকবে, আমাদের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং যারা শিক্ষার সাথে জড়িত, অবশ্যই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়তভাবে এটার বিরুদ্ধে আপনারা একটু ছাত্রদেরকে সচেতন করবেন আর কি। কথা শুনেছি, এরপর থেকে আমরা আসলে আর বুঝতে বাকি নাই যে আসলে ধূমপান ভালো না খারাপ। আসলে হারাম আর হালাল, যদিও হালাল কথাটা বললে কিন্তু মুখ ফাঁকা হয়ে যায়, তাকে খাওয়া যাবে হালাল, কিন্তু যখন বলছে হারাম তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যায়। এটা আমরা সব জায়গায় বলি সাধারণত, এটা কিন্তু একটা ব্যাখ্যা আছে, যেহেতু হারাম বললে কিন্তু মুখ বন্ধ হয়ে যাচ্ছে। আর এই ধূমপান বলতে তামাক, যেটা প্রাথমিক স্টেজ, এটা কিন্তু আসলে ওই কালকে তো আমি আলোচনা কালকে পরশু যে নারী সমাবেশে যে আলোচনা করি, আসলে মেয়েরাও পান খায়, বলে যে দাঁতের ব্যথা তাই খায়, কিন্তু ব্যথা আছে উঠছে, বড় ব্যথা হয় বিধায় ওই ব্যথাটা সেরে যাচ্ছে, মনে করছে যে দাঁতের প্রায় শিরশির করছে, তাহলে এই জন্য পান খায় বা তামাক খায়, তরকা খায়। প্রত্যেকেই কেউ টানছে, কেউ পানে খাচ্ছে, কেউ নাকে টানছে, প্রত্যেকে কিন্তু কম বেশি এটা ব্যবহার করছে। এর থেকে আসলে আমাদের নতুন প্রজন্মকে এই শিক্ষা দিতে হবে যে এই যে প্রজন্ম তো গেছেই, সিনিয়র, আমি আলমডাঙ্গার আমি যদি বলি হাতে গোনা দু একজন সিনিয়র ব্যক্তি আছে, 92 ইয়ার্স ওল্ড, তিনিও হাঁটতে পারছে না, রাস্তা পার হয়ে যে সিগারেট নিয়ে আসছে। এই অভিজ্ঞতা আমার কাছে আছে। গত কয়েকদিন আগে তার একটা জমির বিষয়ে, যখন সে জমিটা রেস্টি হলো, স্যার রেস্টির অংশ হিসেবে যিনি রেস্টি করে দেয় তাকে তো একটা কিছু গিফট দেওয়া লাগে, গিফটের অংশ হিসেবে যখন এক প্যাকেট দেওয়া হয়েছে, যে মহা খুশি, মানে সে খুশির কথা মানে যদি ছবিটা দেখাতে পারতাম বেশি ভালো লাগতো, এমন অবস্থা। এই জন্য আমরা আসলে
সেই সিনিয়র পার্সন যেমন আছে সে বাড়িতে, অবশ্য জুনিয়ররা নাই, ছোট বাচ্চারা নাই, তা আমরা ব্যক্তিগত পর্যায় থেকে এটা বন্ধ করবো। আসলে আমি নিজে খাবো না, তাহলে আমার ছেলেও খাবে, আমার পরিবার খাবে, তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ এইভাবে রাষ্ট্র থেকে এটা বন্ধ করা সম্ভব। তা নিজের থেকে শেষ করতে হবে। তা আমরা আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছে এখানে আমাদের একটা অর্ডারই আছে যে তা আমার ধূমপান অবস্থায় কোনো শিক্ষক যেন স্কুলে থাকবে না, তাই না? পান খাবেন আছে না ম্যাডাম? আছে। তারপরেও স্যারেরা যেভাবে পান খায়, এখন স্যারেদেরও শেখাতে হবে, ছাত্রদের এবং ছাত্রদেরও আসলে শিখতে হবে পরিবার থেকে। ঠিক আছে? আমাদের ছোট্ট সোনামণি যে কথাটা বললেন যে তার একটা এই 9-এ পড়া ছেলে যদি এই ডিপ্রেশনে রাখে, তো আমরা কি বলবো, আমরা একটু জবাব দিতে। আমরা আশা করবো যেহেতু খারাপ মানে যেটা নিষেধ জিনিস সেটা কিন্তু সকলের জন্য নিষেধ। মসজিদে লেখা থাকে না যে ধূমপান নিষেধ, যেটা আমাদের বললেন ধূমপান নিষেধ লেখা আছে, লেখা থাকে কিন্তু কেউ খায় না। কিন্তু সিনেমা হলে লেখা আছে ধূমপান স্বাস্থ্যকর ক্ষতিকর, ধূমপান করা নিষেধ, কিন্তু সেখানে যে আরো সুযোগ পেলে যেন মানে ডবল মানে ধরনের চিন্তা ভাবনা করে, ওখানে যে ব্রেক দেয় সেখানে একবার, আগে একবার, পরে একবার। সেই জন্য নিষিদ্ধ জিনিসের দিকে একটা আকর্ষণ বেশি, তার নফস সবসময় ওই দিকে ধাবিত হয়। আমরা চেষ্টা করবো নফসের বিপরীতে চলা, নফস যেদিকে যেতে চায় তার বিপরীতে চলবে। তার কারণ নফস সবসময় আছে, একটা নফস আছে যে সবসময় খারাপের দিকে যাবে, আর একটা আছে যেদিকে, তাই যে টার্ম নিয়ে চলে আসতে পারে। তা আমরা চেষ্টা করবো যে সবসময় বিপরীত দিকে। যে আমাদের সোনামণি যারা আছে, ছোট্ট সোনামণি, এই পড়াশুনো ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু মেহনত করা লাগবে, কষ্ট করা লাগবে, কিন্তু ফেল করতে কিন্তু কষ্ট করা লাগে। বাসায় বসে থাকলে ফেল হয়ে যাবে, হবে না? আবাদ করতে, ভালো আবাদ মানে প্রোডাকশন পেতে গেলে কিন্তু খুব মেহনত করা লাগবে, সার, পানি, সেচ সময় মতো পরিচর্যা করতে হবে। কিন্তু যদি কেউ একেবারে আবাদ মানে কোনো রকম পরিচর্যা করবে না, আমাদের কৃষি অফিসের মধ্যে আছে, তাহলে ও ধান ঘাস একসাথে হয়ে ও আবাদ নষ্ট হয়ে যায়। এই জন্য মেহনত করতে হবে প্রত্যেকে, যে যেখান থেকে। আমি আশা করবো আমরা সম্মানিত সভাপতি এবং অন্যান্য অফিসারবৃন্দ এবং অন্যান্য সম্মানিত সুধীবৃন্দ এবং ছোট্ট সোনামণিরা সবাইকে আসসালামু আলাইকুম। স্যার, আমি ছোট্ট পরিসরে একটা কথা বলতে চাই যে আমরা অনেক সময় বাস ট্রেনে যাই, এরকম চিত্র আমরা দেখেছি, একটা বাচ্চা কোলে রেখে তার বাবা সিগারেট খাচ্ছে, এরকম চিত্র কিন্তু আমরা প্রায় দেখি। অর্থাৎ তার বাবা ধূমপান করছে কিন্তু শিশুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি একটা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো ওই বাড়িতে একটা প্রতিবন্ধী শিশুকে দেখেছিলাম। তো আমি তার মাকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে এরকম হলো। সে বলল ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে বলেছে ওনাদের বাড়িতে তামাকের যেহেতু চাষ করা হতো, ওই মানে শোকানোর কাজে উনি গর্ভবতী অবস্থায় সেখানে মানে যাবতীয় কাজ সে করেছে। তো দেখা যাচ্ছে যে তার কিন্তু একটা প্রতিবন্ধী বাচ্চা হয়েছে। আর একটা চিত্রের কথা বলি, একজন যুব উন্নয়ন অফিসার ছিলেন, মিরপুরে তখন ছিলেন, উনি খুবই অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলাম, এখন সম্ভবত কুষ্টিয়া সদরের এটি হিসাবে আছেন। তো দেখতে যাওয়ার পর আমি যে দৃশ্যটা দেখলাম যে ভয়াবহ অবস্থা, ওনার এই মুখটা ফুলে গেছে, এখানে কিছু অপারেশন করা হয়েছে, ওনার একটা ছোট্ট বাচ্চা, ওনার ওয়াইফ, মানে সবকিছু মিলে বিভৎস একটা। আর ওনার মুখটা এত বড় দেখা যাচ্ছে, এখানে অপারেশন, উনি কিছু খেতে পাচ্ছেন না, নল দিয়ে খাওয়ানো হচ্ছে। পরে আমি জিজ্ঞেস করলাম কেন এরকম, তো উনি আসলে চেইন স্মোকার ছিলেন। শুধু চেইন স্মোকার ছিলেন না, তার সাথে উনি প্রচুর পান খেতেন, তামাক খেতেন, যার কারণে তার এই ধরনের সমস্যা হয়েছে। তো এই চিত্রগুলো আসলে আমরা সবসময় দেখতে পাই। এবং আমি যখন গাড়িতে করে এই স্টিমারে করে এই মানিকগঞ্জ ঘাট, পাটুরিয়া ঘাট পার হচ্ছিলাম, ওই সময় দেখলাম একজন মেয়ে এবং একজন ছেলে উভয়ে একসাথে তামাক সিগারেট খাচ্ছে। তো এই চিত্রগুলো আসলে মানে খুবই মানে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে। তো বিশ্ব তামাক মুক্ত দিবসে মানে আমাদের এই ব্যাপারটি থাকবে যে আমরা আসলে সচেতন হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য এই বিষয়ে আমরা সচেতন হব। বিশেষ করে বাচ্চাদের প্রতি আমরা যত্নশীল হব
এবং তামাকের যে ভয়াবহতা সেটা তো আমরা সবার কাছ থেকে শুনলাম, এবং আমার যে করণীয়টা আছে সেটা আমি মাঝে মাঝে করি। আমার যে সচেতনতামূলক সভাগুলো থাকে, উঠান বৈঠকগুলো থাকে, আমি একদম গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে সেসব মহিলাদেরকে সচেতন করার চেষ্টা করি এবং তাদেরকে বেশিরভাগই বলার চেষ্টা করি যারা একদম গ্রামের লোকরা থাকে, বিশেষ করে মহিলারা, তারা অনেক সময় ওই জর্দা, পান, তারপরে গুল এগুলো খায়। তো এর মাধ্যম দিয়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করি যে এগুলো খেলে আসলে কি হয়। তো অনেক সময় ওরা গ্রহণ করে, তবে যখন বলে যে বাড়ি এলাকায় একটু নিষেধ করবেন যে তারা যেন সিগারেট না খায়, তখন তারা বলে যে তারা তো আমাদের কথা শুনে না। তো আমি বলছি তবুও আপনারা বলবেন, নিষেধ তো করতে হবে। তো এভাবে আমি কাজটা করার চেষ্টা করি। তো আসলে আরো ব্যাপক পরিসরে কাজ করার এখানে সুযোগ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আমার শিক্ষার্থী বন্ধুদের কথা শুনলাম, প্রাইমারি স্কুলের শিক্ষার্থী চমৎকার তার বক্তব্যের যে বাচন ভঙ্গি আমাকে সেটা প্রথমে মুগ্ধ করেছে, এটার প্রশংসা না করে আমি পারি না। এবং ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং আলিগ্রা ক্যাডেট একাডেমি সকলের কথাই আসলে আমাকে মুগ্ধ করেছে যে এদের মাধ্যম দিয়ে আসলে প্রচারণা খুবই সহজ এবং এরা মানুষকে যত সহজে বোঝাতে পারবে আমরা হয়তো ওইভাবে পারবো না। সে জায়গা থেকে আসলে যে ব্যাপারটা নিয়ে ইউনো মহোদয় আলোচনা করছিলেন যে তামাকজাত পণ্য প্রচারের যে কূটকৌশল, এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে আমরা এখন লক্ষ্য করি সেটা হচ্ছে কোম্পানি, বিভিন্ন তামাকজাত পণ্যের যে কোম্পানি, সেইখানে কিছু লোক আসলে চাকরি ভিত্তিক বা চুক্তিভিত্তিক চাকরি করে। সেই চাকরিতে দেখা যায় যে তারা ছোট নেই বড় নেই, কোনো দেখাশোনা নেই, সবার কাছে একটা ট্যাগ হাতে নিয়ে চলে যায়। তাদের কাছ থেকে একটা মোবাইল নাম্বার কালেক্ট করে এবং তাদের একটা কৌশলের মাধ্যমে তাদের যে তামাকজাত পণ্য বা সিগারেট সেটা কিন্তু প্রচার করে চলে আসে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে যারা কিশোর বয়সের আছে তাদের কাছেও তারা দুয়ারে দুয়ারে পৌঁছে যায়। এবং সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে খেলার মাঠগুলোতে, যদি আসলে খেলার মাঠগুলোতে যদি আসলে বিনোদনের ব্যবস্থাটা ক্লিয়ারভাবে আমরা দিতে পারতাম, এটা আমাদের আলমডাঙ্গাবাসী হিসেবে আমাদের দায় আছে। দায়ের সাথে সাথে আমাদের দরদও আছে যে আমরা আসলে তৈরি করতে চাই। যদি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র থাকতো যেখানে আসলে প্রপার টাইম সে কবিতা আবৃত্তি হোক, গান হোক, কেউ যদি গজল করতে চায় সে গজল করবে, এরকমভাবে যদি একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা যেত, কিংবা লাইব্রেরিতে যদি প্রপার ফ্যাসিলিটিসটা দেওয়া যেত যাতে করে তারা আসলে পড়ালেখার সুবিধাটা পাবে। এবং যার যেখানে ইন্টারেস্ট, কেউ পশু পাখি নিয়ে কাজ করতে পারে, কেউ হচ্ছে প্রাণী নিয়ে কাজ করতে পারে, এইভাবে কেউ সাঁতার নিয়ে কাজ করতে পারে, যে যেটা নিয়ে চায় আর কি। সবাইকে যদি এই সুযোগটা দেওয়া যেত তাহলে দেখা যেত যে আলাদা আলাদা কমিউনিটি তৈরি হতো। কোনো একটা কমিউনিটি যারা বই পড়তে পছন্দ করে, কোনো একটা কমিউনিটি যারা ফুটবল খেলে, কোনো একটা কমিউনিটি যারা আসলে ভলিবল খেলে, এইভাবে যদি আলাদা আলাদা কমিউনিটি তৈরি করা যেত, সেই ক্ষেত্রে আসলে যারা ডিপ্রেশনে পড়তেছে আর কি, ওদের কাছে আমার মনে হয় যে যেহেতু আমরা ওই বয়সটা পার করে এসেছি, কিশোর বয়সে যেটা মনে হয় যে আমি একটু রেজাল্ট খারাপ করেছি, বাবা বকাঝকা করেছে, মনে হয় আমার এটার খুব বাজে একটা ইফেক্ট পড়ে গেল, আমার মনে হয় এইভাবে চলাটা উচিত না, আমি কি করব, এখান থেকে আমি এই চিন্তা থেকে নিজেকে মুক্ত করবো কিভাবে। এখানে আসলে আমাদের গুড প্যারেন্টিং যেটাকে বলা হয় সেটারও আমাদের গাফিলতি আছে। তার কারণ আমাদেরকে আসলে সোশ্যালি ওইভাবে শেখানো হয়নি যে প্যারেন্টিংটা কিভাবে হওয়া উচিত। তো এইভাবে যদি এই ব্যাপারগুলো যদি অ্যাওয়ারনেস করা যায় সমাজের প্রত্যেকটি স্তরে, একদম মা বাবা থেকে শুরু করে, অর্থাৎ ফ্যামিলি থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি স্তরে, তো এই অ্যাওয়ারনেস বৃদ্ধির মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। এবং সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা কিশোরের জন্য, বিশেষ করে কিশোরী যারা আছে, শুধু কিশোর না, কিশোরী উভয়ই। এর আগে আমরা দেখেছি যে আমাদের স্থানীয় স্কুলগুলোতে মাদকদ্রব্য নিয়ে একটা হ্যাসেল হওয়ার যে ব্যাপার সেটা কিন্তু দেখা গেছে কিশোরীর মধ্যে। তো এই জায়গা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের শিক্ষক থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে প্রত্যেকটি মহলে, সমাজের প্রত্যেকটি সেক্টরে ব্যাপকভাবে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এবং পজিটিভভাবে তাদের মধ্যে একটা বার্তা পৌঁছে দিতে হবে যে এটা আসলে পরিপূর্ণ সমাধান না, এবং তাদেরকে আসলে বিনোদনের এবং তাদের সময় কাটানোর যে উৎকৃষ্ট পন্থা সেটা আসলে বের করে দিতে হবে, সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এটা যদি আসলে আমরা সকলে মিলে করতে পারি এবং আমাদের সকলে সহযোগিতা করে তাহলে একটা ব্যাপক পরিবর্তন সম্ভব
বলে আমি মনে করি। এবং একই সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা আসলে যার যার ধর্মে, প্রত্যেকটি ধর্মে আসলে এই ব্যাপারগুলোতে খুবই নিষেধাজ্ঞা আছে যে আসলে যেগুলো মানুষের মস্তিষ্ককে বিকৃত করে সেগুলো থেকে বিরত থাকতে হবে। তো এই জায়গাগুলোতে একটু লক্ষ্য করে আমরা সকলে মিলে একসাথে কাজ করলে একটি সুন্দর আলমডাঙ্গা করা এবং সুন্দর বাংলাদেশ গড়া অবশ্যই সম্ভব। করে তারা বিভিন্ন জায়গায় মার্কেটিং করছে। আমাদের যদি এটা স্টোর না হয়, রিজার্ভ না হয়, এখান থেকে প্রসেসিং না হয়, তাহলে কিন্তু এটা ওইভাবে যে ব্যাপকভাবে সারা দেশের ভিতরে বিদেশের ভিতরে পাঠিয়ে দিতে পারবে না। তা আমরা প্রথমেই পদক্ষেপ নিতে হবে এই কোম্পানিগুলোর তাদের কার্যক্রম প্রতিহত করা। এই প্রতিহত করার বিষয়ে সবচেয়ে বেশি আমাদের সরকার ভূমিকা রাখা দরকার। আর সরকার যেন ভূমিকা রাখতে পারে তার জন্য আমরা যারা আছি জনগণ এবং আমরা বিভিন্ন পদে আছি আমাদের যে দায়িত্ব সেটা পালন করতে হবে, সরকারকে এই বিষয়ে বাধ্য করতে। আপনি চিন্তা করেন আফগানিস্তানের কথা চিন্তা করেন, আফগানিস্তানে আফিম চাষে 1 নম্বর ছিল, সারা ওয়ার্ল্ডের মধ্যে পরিচিত ছিল আফিম চাষে। সেখানে বর্তমান সরকার তালেবান সরকার এসে নিষিদ্ধ করে বন্ধ করে দিয়েছে। বন্ধ করার কি হলো, আফগানিস্তানের ধ্বংসই অর্গানাইজ করছেন আমাদের স্বাস্থ্য বিভাগ সহ আমাদের উপজেলা প্রশাসন সদস্যরা অর্গানাইজ করেছেন, আমি ধন্যবাদ জানাই। আল্লাহ রাসূল বলছেন